আমরা এডুকেশন পর্যন্ত হয়ে গেছে আগের দিন পার্ট 1-এ। তো আমরা হেলথ কেয়ারে ঢুকছি। ঠিক আছে, তো হেলথ কেয়ার সিস্টেমে কী কী ধরনের প্রভিশন এই বাজারে রাখা হয়েছে এবং তার মানে ইয়া ফিউচার কী কী অ্যাসপেক্টস আছে বা এগুলোর কী কী শর্টকামিংস ছিল সেগুলো আমরা দেখে নেবো এর সাথে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো ফার্স্ট অফ অল let's talk about health. Okay. হুম, আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে হেলথের ক্ষেত্রে একটা প্রভিশন রাখা হয়েছে, দ্যাট প্রভিশন ইজ অ্যারাউন্ড 82,000 crores। ঠিক আছে, দ্যাট ইজ 82,000 crores অফ হেলথ কেয়ারের প্রভিশন রাখা আছে। আর ফর হেলথ অ্যান্ড ওয়েলনেসের জন্য টোটাল, ঠিক আছে, ওয়েলনেস মানে যে যোগা আয়ুর্বেদা সবগুলো চলে আসছে, টোটালের জন্য হয়ে যাচ্ছে গিয়ে 1,94,000 crore। তো ন্যাশনাল হেলথ কেয়ার ইকোসিস্টেম থ্রু ডিজিটাইজেশন, দিস ইজ দ্য টোটাল আইডিয়া দ্যাট হ্যাজ বিন পুট ফরওয়ার্ড। ঠিক আছে, অলরেডি আমাদের ন্যাশনাল হেলথ মিশন চলছে। ঠিক আছে, ন্যাশনাল হেলথ মিশন শুরু হয়েছে হচ্ছে কি 2005-এ। 2005-এ 2005-এ ন্যাশনাল হেলথ মিশন শুরু হয়েছিল। ঠিক আছে, সো দ্যাট ইজ আন্ডার মিনিস্ট্রি অফ ফ্যামিলি ওয়েলফেয়ার। ঠিক আছে, তো ওটা অলরেডি চলছে। অ্যালং উইথ দ্যাট, দিস ইজ দ্য পার্ট দ্যাট উই হ্যাভ টু লুক ইনটু। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত সবার? হুম? হ্যাঁ এবার স্যার। ন্যাশনাল, হ্যাঁ স্যার। এবার ফার্স্ট হচ্ছে কি ন্যাশনাল ডিজিটাল হেলথ ইকোসিস্টেম, সেটাকে রোল আউট করা হচ্ছে। এবার ন্যাশনাল ডিজিটাল হেলথ ইকোসিস্টেমের ইয়েটা কি, এখানে হচ্ছে গিয়ে টেলিমেন্টাল হেলথ প্রোগ্রাম, ঠিক আছে, এই সবগুলোকে নিয়ে আসা হয়েছে। তো ফোকাস ইজ অন মেন্টাল হেলথ। সো কারণ হচ্ছে গিয়ে বিকজ অফ দ্য রিজন অফ কোভিড, ঠিক আছে, not only the physical health is required, but mentally a person should also be healthy because of the stress that is going through. So as a result of it, national telemedicine, ঠিক আছে, ন্যাশনাল টেলিমেন্টাল হেলথ প্রোগ্রাম, ঠিক আছে, ন্যাশনাল টেলিমেন্টাল হেলথ প্রোগ্রাম, ঠিক আছে, এইটার উপরে ফোকাস করা হয়েছে। ঠিক আছে, হেলথ প্রোগ্রাম, সো ফর কোয়ালিটি অফ হেলথ কাউন্সিলিং। এবং তার সাথে কি করা হচ্ছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স, ঠিক আছে, সেইটা এই যে এইটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল হেলথ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল হেলথ অ্যান্ড, ঠিক আছে, নিউরো সায়েন্স, ঠিক আছে, নিউরো সায়েন্স, NIMHANS হবে, HANS, ঠিক আছে, স্যার HAN, এটাই কি নিহ্যান্স যেটা? নিহ্যামস, ইয়েস, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল হেলথ, নিহ্যামস। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে নোডাল এজেন্সি হচ্ছে। ঠিক আছে, নোডাল এজেন্সি। আর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ব্যাঙ্গালোর যেটা আছে, তারা টেকনোলজিক্যাল সাপোর্ট দেবে। ক্লিয়ার? তাহলে নোডাল এজেন্সির নাম কি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স। ঠিক আছে, আর ইয়ে কে দেবে, টেকনিক্যাল সাপোর্ট দেবে হচ্ছে গিয়ে IIIT ব্যাঙ্গালোর। ঠিক আছে, ক্লিয়ার? আর নেটওয়ার্ক অফ 23 টেলিমেন্টাল হেলথ এক্সেলেন্স হ্যাভ বিন প্রপোজ টু বি সেট আপ। ঠিক আছে, তো কতগুলো মেন্টাল হেলথের এই মানে এটা সেট আপ করা হবে, দ্যাট ইজ অ্যারাউন্ড 23। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে গিয়ে সক্ষম অঙ্গনওয়াড়ি প্লাস পোষণ 2.0। ঠিক আছে, দিস ওয়াজ এলসওয়াইল নোন অ্যাজ ICDS। তো আগে এটাকে ICDS বলা হতো, সেটাকে এখন হয়ে গেছে হচ্ছে গিয়ে সক্ষম অঙ্গনওয়াড়ি পোষণ 2.0। ঠিক আছে, এবার এটা কেনার জন্য, তার মেন কারণটা কি, এটার দেখবি PDF এ নোটস দেওয়া আছে, ঠিক আছে, সক্ষম অঙ্গনওয়াড়ি নিয়ে। তো PM পোষণের ব্যাপারটা হচ্ছে গিয়ে মিড ডে মিল স্কিম যেটা আছে, সেইটা নিয়ে কাজ হবে। ঠিক আছে, তো 2,000 crores অফ সক্ষম অঙ্গনওয়াড়ি অ্যান্ড PM পোষণের জন্য দেওয়া হচ্ছে 20,000 crore। PM পোষণে আলাদা করে আবার 10,000 টাকা করে দেওয়া হচ্ছে, সিমিলার প্রভিশন দেওয়া হচ্ছে ফর মিড ডে মিল স্কিমের জন্য। ঠিক আছে, আর PM পোষণ মিশন ভাৎসল্য, এই স্কিমসগুলো অলরেডি আমি যখন ক্লাস করেছিলাম তখন আমি বলেছি যে এগুলো ইম্পর্টেন্ট স্কিমস। ঠিক আছে, অ্যান্ড মিশন শক্তি যেটা আছে, দ্যাট হ্যাজ অলসো বিন ব্রট টুগেদার ফর টেকিং কেয়ার অফ ল্যাকটেটিং ওমেন্স। ঠিক আছে, এবার মিশন শক্তির জন্য 3,184 crores বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, আর মিশন ভাৎসল্যের জন্য 1,472 crores মানে ইয়ে করা হয়েছে,
রাখা হয়েছে। তো পিএম পোষণটা ইজিলি মনে থাকবে 10,000 crores। সাংসাম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0 সেইটার জন্য আলাদা করে কত করা হচ্ছে, 20,000 crores। সো দিজ আর দ্য বেসিক আউটলে, বাজেট এস্টিমেট যে কোথায় কোথায় কী কী খরচ হবে। আর এইগুলো নিয়ে আমি অলরেডি আগে বলেছি যে পিএম পোষণ, পিএম অঙ্গনওয়াড়ি, সক্ষম পোষণ, এইগুলো নিয়ে যখন আমি ক্লাস করেছিলাম তখনই বলেছিলাম যে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট স্কিমস, মানে এগুলো কিন্তু বারবার ফিরে ফিরে আসবে। ঠিক আছে, যখন দেখবি ওই যে যখন স্কিমসগুলো লেখাচ্ছিলাম ইম্পর্টেন্ট স্কিমস কোনগুলো থাকবে, তখনই আমি এগুলোর কথা বলেছিলাম, মনে পড়ছে? হেলথ স্কিম হ্যাঁ যখন স্যার। বলেছিলাম। হ্যাঁ, এবং দেখবি পিডিএফ যেটা দেওয়া আছে সেখানেও বলা আছে যে চাইল্ড নিউট্রিশনের ব্যাপারটা, ফোর্টিফিকেশনের ব্যাপারটা, অ্যানিমিয়ার ব্যাপারটা নিয়ে বলেছিলাম। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার। আইসিডিএস এর পার্টটা বলার সময় বলেছিলাম এসএনপি, পোষণ মা, পোষণ বাটিকা। ঠিক আছে, মিশন বাৎসল্যটা কি? হেলদি অ্যান্ড হ্যাপি চাইল্ডহুড ফর এভরি চাইল্ড ইন ইন্ডিয়া। ঠিক আছে, বেসিক আইডিয়া। ঠিক আছে, এবং এটা কি, বাৎসল্যের ব্যাপারটা কিসের জন্য ছিল? বল বল বল। মিশন বাৎসল্য কিসের নিয়ে? বল, হোয়াট ইজ মিশন বাৎসল্য? দেখ, এটা কিন্তু ইম্পর্টেন্ট স্কিম। ঠিক আছে, তার কারণ হচ্ছে কি এটা, হেলদি আর হ্যাপি চাইল্ডহুড। সে তো বুঝলাম, কিন্তু হোয়াট ইজ মিশন বাৎসল্য আলাদা করে কেন মিশন বলছে এটা নিয়ে? স্যার এটা কি ওই কোভিড-19 যারা যাদের বাবা মা মারা গেছে তাদের জন্য কি? আম, আচ্ছা, আর শুনি। এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে যেটা জিজ্ঞাসা করছি, যেটা নিয়ে, যেটা ইম্পর্টেন্ট করে তুলছে এটাকে, মিশন বাৎসল্য এটাকে। এটা জুভিনিয়াল জাস্টিস অ্যাক্ট 2015 যেটা আছে, সেই ম্যান্ডেটটাকেও ফুলফিল করার জন্য এটা একটা বিরাট বড় রোল প্লে করবে। ঠিক আছে, ন্যাশনাল হেল্পলাইন ফর চিলড্রেন কি? হোয়াট ইজ দ্য ন্যাশনাল হেল্পলাইন ফর চিলড্রেন? দিস 1098। ঠিক আছে, ন্যাশনাল হেল্পলাইন ফর চিলড্রেন। ঠিক আছে, ক্লিয়ার? তো এই এই ব্যাপারটার দিকে ওরা দেখবে। ঠিক আছে, জুভিনাল জাস্টিস। ঠিক আছে, ক্লিয়ার? পোষণ শক্তিটা তাহলে কিসের উপরে? পোষণ শক্তি, এই মিশন শক্তি, পোষণ শক্তি বলছি, মিশন শক্তি। বল বল। The scheme is about what? কিছু মনে পড়ছে স্কিমগুলোর ব্যাপারে? স্কিমগুলো কিন্তু আমি পুরো বলেছিলাম যে এগুলো দেখে নিবি, স্কিমগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট স্কিম। ঠিক আছে, আমি আবার প্রথম থেকে বলছি। সাকসাম অঙ্গনওয়াড়ি তো আমি আশা করি এইটুকুই অন্তত জানিস। ঠিক আছে, সাকসাম অঙ্গনওয়াড়িটা কি? ঠিক আছে, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সিস্টেম যেটা ছিল, এবং সেইটাকে একসঙ্গে ক্লাব করে সেটার নাম হয়েছে এখন। ঠিক আছে, সাকসাম অঙ্গনওয়াড়ি আর পোষণ অভিযান। ঠিক আছে, পোষণ 2.0 থেকে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামটাকেও অ্যাড করা হয়েছে, এসএনপি যেটা। ঠিক আছে, এবার সেইটাতে 20,000 কোটি টাকার ইয়ে করা হয়েছে। মিশন, এবার এর সাথে যে মেন মেন যে স্কিমস গুলো আছে, প্রথম কথা হচ্ছে মিশন শক্তি স্কিমটা কিসের জন্য ছিল? দ্যাট ইজ ফর এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ ওমেন। ঠিক আছে, খাতায় পালে লিখে রাখ। ঠিক আছে, এম্পাওয়ারমেন্ট। ঠিক আছে, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ ওমেন। ক্লিয়ার? মিশন বাৎসল্য কিসের জন্য তাহলে? মিশন বাৎসল্য স্কিমটা তাহলে কিসের জন্য? এক্ষুনি আমি এটা বললাম, দ্যাট ইজ ফর চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিসেস। ঠিক আছে, চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিসেস। ঠিক আছে, অ্যান্ড চাইল্ড প্রোটেকশন সার্ভিসেস, সেখানে বললাম ন্যাশনাল হেল্পলাইন এইটা। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এইবার? ঠিক আছে,
মিশন শক্তির মধ্যে দুখানা স্কিম আছে, একটার নাম হচ্ছে সাম্বাল, একটা হচ্ছে সামর্থ্য। ঠিক আছে, সাম্বালটা হচ্ছে ওয়ান স্টপ সেন্টার, মহিলা পুলিশ ভলেন্টিয়ার, ওমেন হেল্পলাইন, এসবগুলো আসছে, উজ্জ্বলা এসবগুলো। ঠিক আছে, আর সামর্থ্যটা হচ্ছে কি বেটি বাঁচাও, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, এইসব পার্টগুলো চলে আসছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে কি কনভার্জেন্সে পুরোটা রান করবে। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার হ্যাঁ। সম্বলটা একবার বলুন। কোনটা? সম্বলটা হচ্ছে গিয়ে তোর ওয়ান স্টপ সেন্টার। ঠিক আছে, মহিলা পুলিশ ভলেন্টিয়ার, ওমেন হেল্পলাইন, ঠিক আছে, স্বধার, এইসব স্কিমগুলো যার মধ্যে আসছে। ঠিক আছে, দুটো ক্যাটাগরিতে ভাগ ঠিক করা আছে। হচ্ছে মিশন শক্তিটা। এটা লেখা আছে তোর। ঠিক আছে, সে মানে সিকিউরিটি অ্যান্ড সেফটি অফ ওমেনটা হচ্ছে কি সাম্বাল। ঠিক আছে, আর সামর্থ্যটা হচ্ছে কি এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। তো আমি যদি বলি যে মানে মিশন শক্তিকে যদি নিই, মিশন শক্তিকে দুভাগে ভাগ করা যাচ্ছে। তো মিশন শক্তির একটা পার্ট যেটা আসছে, আমি এখানে নিচে লিখি, এটা তোর নোটসে দেওয়া আছে, নোটসটাতে। শক্তির দুটো পার্ট আছে, একটা হচ্ছে সাম্বাল, একটা হচ্ছে সামর্থ্য। সামর্থ্য, সাম্বাল মানে হচ্ছে গিয়ে হোয়াট, দ্যাট ইজ সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ women. সামর্থ্য ইজ এম্পাওয়ারমেন্ট অফ women. ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে? হুম? হ্যাঁ স্যার। আর মিশন ভাৎসল্য কিসের জন্য? চাইল্ড প্রোটেকশন সার্ভিসেস এর জন্য। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে? এবার হোয়াট আর দ্য মিসিং লিঙ্কস ইন দিস? কারেন্ট প্রভিশন ইজ লেস দেন 1.5% অফ জিডিপি। মানে আমাদের টোটাল যে এই যে আউটলেটা করেছি 1,94,000 crores or 82,000 crores ফর বেসিক্যালি ফর হেলথ কেয়ার, এই যে টোটাল যেটা করা হয়েছে, দিস ইজ কভারিং অনলি লেস দেন 1.5% অফ জিডিপি। বাট ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5 পয়েন্টেড আউট ইট শুড বি হাউ মাচ, 2.5%। ঠিক আছে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে নিয়মে বলা হয়েছে। ঠিক আছে, ইট শুড বি অ্যারাউন্ড 2.5%, আর ইন্ডিয়ার কারেন্টলি কত আছে, দ্যাট ইজ 1.5%। দিস ইয়ার দ্য প্রভিশন ফর কোভিড ভ্যাকসিন হ্যাজ বিন রিডিউস টু 5,000 crore। আগের বছর সেটা রাখা হয়েছিল। আদার ইনক্লুশনস কি কি করা হয়েছে? প্রভিশন অফ 60,000 crore ফর হর ঘর সে নল সে জল। ঠিক আছে, স্কিম। ঠিক আছে, ফর সেটার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 60,000। ঠিক আছে, বেনিফিট কি হবে? ক্লিন অ্যাক্সেসেবল টু ওয়াটার ট্যাপ ফেসিলিটি, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 48,000 crore ফর 80 lakh হোমস। ঠিক আছে, রেসিডেন্সিয়াল শেল্টার, ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে, তাতে স্টিল সিমেন্টের এমপ্লয়মেন্ট বাড়বে। পিএম ডিভাইন ফুলফিলমেন্ট অফ নিড অফ দি ইনফ্রাস্ট্রাকচার ইন হুইচ প্লেস? দ্যাট ইজ ইন নর্থ ইস্ট। নর্থ ইস্ট। নর্থ ইস্ট, তো পিএম ডিভাইন হ্যাজ নাথিং টু ডু উইথ রিলিজিয়ন, ডেভেলপমেন্ট ইন নর্থ ইস্টার্ন রিজিয়ন। ঠিক আছে, তারপরে অ্যাসপিরেশনাল ব্লক প্রোগ্রামস তো আছেই, দ্যাট ইজ অলরেডি দেয়ার। নাও there are certain parts that has been rolled out and that are related to financial inclusion. Okay, clear? এই পর্যন্ত ক্লিয়ার? এখনো পর্যন্ত যা যা বলেছি, হর্ষ নর্সে জল এসবগুলো, আবাস যোজনায় 48,000 crores, এই পর্যন্ত ক্লিয়ার? হুম? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে তোর নেক্সট যেটা পার্ট, দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের পার্টটা। এবার এখানে কি করা হচ্ছে, দে হ্যাভ টোল্ড দ্যাট দ্য পোস্ট অফিসেস হ্যাভ টু বি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে লিঙ্ক করতে হবে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল, তখন কি করা হবে? লিঙ্কিং অল পোস্ট অফিস ব্যাংকস, মানে যেগুলো মানে পোস্ট অফিস ব্যাংকস গুলো আছে, উইথ কোর ব্যাংকিং সিস্টেম। কোর ব্যাংকিং সিস্টেমের এটা কি? সিবিএস। ঠিক আছে, আর কোরের ফুল ফর্ম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কোর ব্যাংকিং এর কোর? বল বল বল, এগুলো সব বলা হয়েছে ক্লাসে। কোরের ফুল ফর্ম কি? সেন্ট্রালাইজ ব্যাংকিং সিস্টেম, দ্যাট ইজ কোর, বা কোর ব্যাংকিং সিস্টেম যেটাকে বলা হয়। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কোর? বল বল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। রিয়েল টাইম এক্সচেঞ্জ, ফুল ফর্মটা কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কোর? সেন্ট্রালাইজড অনলাইন, সেন্ট্রালাইজড ফার্স্ট অফ অল, অনলাইন হবে। ঠিক আছে, রিয়েল টাইম, রিয়েল টাইম এক্সচেঞ্জ। ওকে, ঠিক আছে, অ্যালাউ শিফটিং অফ ফান্ডস স্মুথলি ফ্রম পিওর ডিপোজিট ব্যাংকস টু ব্যাংকস।
এগুলো মনে রাখতে হবে কিন্তু, যেহেতু এটা ইম্পর্টেন্ট, তো এই পার্টটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে গেল। এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি এগুলো কি ডোমেস্টিক্যালি সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংকস। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ হুম। স্যার। নেক্সট, ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরো এনহ্যান্স করার জন্য কি করা হয়েছে? 75 ডিজিটাল ব্যাংকস গেন বাই অফারিং ইন্টিগ্রেটেড সার্ভিসেস ইন 75 ডিস্ট্রিক্টস। তো 75 ডিজিটাল ব্যাংকস ফর 75 ডিস্ট্রিক্টস। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এবার রিসেন্টলি কোন দুটো ব্যাংকে দেওয়া হয়েছে? ওয়ান অফ দ্য ব্যাংক ইজ এয়ারটেল, ডিজিটাল দেওয়া হয়েছে, কোর ব্যাংকিং সিস্টেমে চলে আসছে, পেটিএম চলে আসছে। তো ডিজিটাল ব্যাংকসগুলোকে আরো বেশি কি করা হচ্ছে? এনহ্যান্স করা হচ্ছে। নাও হোয়াট আর দ্য মিসিং লিঙ্কস ইন দিস হোল থিং? Lack of provision for support of people who are not below poverty level line but have been ravaged by the pandemic. Those are the things. Lack of announcement of urban employment guarantee programs. Lack of focus on increase of women's workforce. Lack of long-term program to envisage hunger-free India. Okay, so these are the basic parts that we are also missing. ঠিক আছে, কোর ব্যাংকিং সিস্টেমে নিয়ে আসছে, এভরিথিং ইজ ওকে, বাট দেয়ার ফিউ পার্টস দ্যাট উই আর অলসো মিসিং ইন দ্য হোল aspect. Now we come to the next part, the analysis of capital expenditure proposed by the budget. তো রিয়েল এক্সপেন্ডিচার 2020-21 দেখা গেছে 4,26,000 হয়েছে, তারপরে দেখা গেছে 6,20,000 হয়েছে, এখন বলা হয়েছে টোটাল ক্যাপিটাল বাজেট এস্টিমেটে বলা হয়েছে যে 7,50,000 কোটি টাকার কাছাকাছি, ঠিক আছে, বাজেটে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে। ঠিক আছে, তো হোয়াট ইজ ক্যাপেক্স? এনি এক্সপেন্ডিচার দ্যাট ক্রিয়েটস অ্যাসেটস অ্যান্ড রিডিউস লাইবিলিটি। ঠিক আছে, নাও হোয়াট ইজ it? Adds to the capacity of the economy, attracts private investments, creates and contributes to employment generation, improves efficiency of the economy, which helps in reducing cost and improving quality of production. Now, what are the challenges that this long-term capex or whatever we are saying it will face? First of all, quality of capital expenditure is very important. মানে শুধুমাত্র তৈরি করছি মানে যে সেটা ভালো হবে, দ্যাট ইজ নট দ্য কেস। ঠিক আছে, সো লং টার্মে ইউটিলিটি কিরকম থাকছে? একটা ব্রিজ তৈরি করলাম যেখানে দরকারই নেই, সো দ্যাট শুড নট বি দ্য কেস। ঠিক আছে, কি ধরনের অ্যাসেট ক্রিয়েশন হচ্ছে সেটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি ধরনের অ্যাসেট ক্রিয়েশন হচ্ছে, তার মানে কি সেখান থেকে যেন রেভিনিউ জেনারেশন হয়। ঠিক আছে, ক্ল্যারিটি শুড বি দেয়ার ইজ নো creation of asset and reduction of liability. For example, uh, 51,000 crore provision for 2021 is to pay back old loans of Air India, which will not contribute to production. ঠিক আছে, ক্লিয়ার? তো এখানে আমি যে বলছি, আমার যে টোটাল এখানে আমি বলেছি 7,50,000 কোটি টাকা, 7,50,000 কোটি টাকার মধ্যে, ঠিক আছে, 50,000 কোটি টাকা তাহলে কিসের জন্য দেওয়া হচ্ছে? শুধুমাত্র এয়ার ইন্ডিয়ার পুরনো লোনগুলো শোধ করার জন্য। So this is not a very good way of saying that আমি capex এ করছি, but হ্যাঁ, first of all we are getting rid of it. First of all that is the case. তারপরে আবার কি হচ্ছে, আমি লোনটাকে পে অফ করে দিচ্ছি, but you are making sure যে পুরো নতুন কিছু না ক্রিয়েট হোক, but still it's not like you are adding capex. Employment generation at a fast pace is good policy because it also requires adding skilled workers, which we are lacking, and creating higher production necessity like food, shelter, fuel, whose demand will rise with higher income, putting inflationary pressure. Now, role of states in capex. What are the role of states এখানে? 2021 এ গভর্নমেন্ট প্রভিশন করেছিল 5,50,000 কোটি টাকা বাজেটারি এস্টিমেটে, যেটাকে পরে 6,04,000 কোটি টাকা করা হয়েছিল। বাট জানুয়ারি 22 তে দেখা গেছে 70% অফ দ্য হোল থিং ওয়াজ অলসো নট স্পেন্ড। তারপরে তার মানে হচ্ছে গিয়ে therefore the government has allowed the state government to take loans up to 1 lakh crores. ঠিক আছে, স্টেট গভর্নমেন্টকে বলেছে আপনারা 1 লাখ টাকার লোন নিন ফর ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফর দ্য নেক্সট 50 ইয়ার্স। এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু কোয়েশ্চেন। 2023 বাজেটে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে ইউ ক্যান টেক আ লোন আপ টু 1 লাখ crore। ঠিক আছে, মানে টোটাল সব স্টেটগুলোকে ফর এক্সপেন্ডিচার ফর ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফর 50 ইয়ার্স অ্যাট 0% ইন্টারেস্ট রেটস। ঠিক আছে, দিস লোন উইল বি অ্যান ওভার অ্যান্ড অ্যাবভ দি বাজেটারি পারমিশনস। মানে বাজেটে তো একটা সার্টেন অ্যামাউন্ট স্টেটের কাছে যাই, ঠিক আছে, তারপরেও এটা নিতে পারে আপ টু 3.5% অফ জিডিপি অর 0.5% অফ দি জিডিপি অফ দ্য স্টেট ইফ ইট হ্যাজ ডান ইলেকট্রিসিটি রিফর্মস। তো কিছু কিছু রিফর্মসের কথা অলরেডি আগে আমরা বলেছিলাম। ঠিক আছে, সেই রিফর্মসগুলো করলে তবে গিয়ে এই লোনটা পাওয়া যাবে। ঠিক আছে, মানে যেমন হচ্ছে গিয়ে যেটা তোর
আগেও দেখবি অনেকগুলো থাকে যে এই গভর্নমেন্ট এত টাকার এই গভর্নমেন্ট এই রিফর্মটা করেছে, তাই সেন্ট্রাল থেকে এতটা টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে? দেখবি মাঝে মাঝে নিউজে থাকতো ওটা, মনে আছে এগুলো? যখন আগের বছর ইয়ে পড়ছিলি, মনে পড়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড ইনসেন্টিভ, এগুলোকে প্রায় একদম, ঠিক আছে? ডেভেলপমেন্ট রিলেটেড ইনসেন্টিভের কথায় চলে আসছে, ঠিক আছে? আমি এগুলো বলেও দিচ্ছি এগুলো কি কি ছিল। এক সেকেন্ড, লিস্টটাই দিয়ে দিচ্ছি, লিস্টটা পাঠিয়ে দিতে হবে। আমাকে তো দেখতে হবে এটা কোথায় লেখা আছে, ঠিক আছে? তো এবার এখানে কি হচ্ছে, প্রত্যেকটা স্টেটকে একটা করে টার্গেট দেওয়া হচ্ছে। আপনি যদি আরবান লোকাল বডি রিফর্ম করেন, ঠিক আছে, তার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা পাবেন। আপনি যদি ইলেকট্রিসিটি রিফর্ম করেন, ঠিক আছে, তার জন্য একটা টাকা পাবেন। তো প্রত্যেকটা স্টেটের কাছে একটা করে, কি বলবো, প্রত্যেকটা স্টেটের কাছে একটা করে ইয়ে আছে যে আপনি এই ধরনের কাজ করলে ইউ উইল গেট সার্টেন অ্যামাউন্ট অফ মানি, ঠিক আছে? ক্লিয়ার? সো ইট ওয়াজ অ্যাডিশনাল বরোয়িং পারমিশন, ঠিক আছে? ক্লিয়ার? রিসেন্ট এটা পেয়েছে কিন্তু, মানে ইটস নট লাইক দিস ইজ ভেরি ওল্ড কেস, ঠিক আছে? রিসেন্টলি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে বলা হয়েছে তামিলনাড়ুকে, তারপরে উত্তরপ্রদেশকে, এইসব রাজস্থানকে, এদেরকে এক্সট্রা অ্যামাউন্ট দেওয়া হবে বিকজ দে হ্যাভ মেড দিস প্রভিশন ক্লিয়ার। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্টিপুলেটেড রিফর্মস কিছু কিছু দেওয়া আছে, সেই স্টিপুলেটেড রিফর্মসগুলো যত গভর্নমেন্ট করবে, ঠিক আছে, তো তত এখান থেকে টাকা আসবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে গিয়ে টু ইমপ্লিমেন্ট দ্য ফ্রিডম অফ বরোয়িং স্পেন্ড। এবার প্রবলেমটা কোথায় আসছে? দে হ্যাভ বিন টোল 3.5% অফ জিডিপি, 0.5% অফ জিডিপি অফ দ্য স্টেট, ঠিক আছে, ইফ ইট হ্যাজ ডান ইলেকট্রিসিটি রিফর্ম, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ইমপ্লিমেন্টেড দ্য প্রজেক্টস and this freedom to borrow and spend on their own chosen project will encourage the implementation, ঠিক আছে? Note there are cautions raised by few states that loans burden will increase. The proper implementation can help these states for generating revenue. The central government must also make sure that richer states are not the only one reaping the benefits of the loans, so that the further development inequality does not occur. Okay, and the central government can stress on spending more on central sector schemes to benefit the smaller states who do not have the capacity to spend on such large capex projects. Now, what are the things I'm saying? Suppose, take it for example, I'm talking about, let's say, Sikkim, okay, বা মণিপুর, these are small states, ঠিক আছে, বা মানে বা ঝাড়খণ্ড, ঠিক আছে, এগুলো ছোট স্টেট। নাও দেয়ার ক্যাপেক্স এক্সপেন্ডিচার লিমিটেশনস আর অলসো দেয়ার। এমন তো নয় যে ওরা মনে কর খরচ করিয়ে যেতে পারবে, খরচ করিয়ে যেতে পারবে আর প্রচুর টাকা আছে ওদের কাছে, এরকম তো নয়। ক্লিয়ার? কি বললাম? হ্যাঁ স্যার। টাকা খরচ করার জন্য তো জায়গা থাকতে হবে। আমি রোড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি, কেউ আসছেই না, ঠিক আছে? ক্লিয়ার? তো সেটা সেটা কি করে হবে তাহলে? আমি খরচ কোথায় করব, ঠিক আছে? তো এবার সেইটাও আমার মাথায় রাখতে হবে যে সেরকম যেগুলো স্টেট আছে, যেগুলো খুব ছোট স্টেট, দ্য বেটার ইমপ্লিমেন্টেশন যেটা হতে পারে যে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্টার সেক্টর স্কিমস যেগুলো আছে সেগুলো ওখানে ইয়ে করলো। প্লাস এটাও দেখতে হবে যে শুধুমাত্র বড় বড় স্টেটগুলো যেমন মহারাষ্ট্র, তামিলনাড়ু, যারা অলরেডি এগিয়ে আছে, তারা আরো বেশি সেন্ট্রাল থেকে লোন নিল, ঠিক আছে, যেহেতু তাদের জিডিপিটা আরো বাড়ছে, তারা আরো বেশি লোন নিল, লোন নিয়ে সেটা দিয়ে শোধ করলো। তো দ্যাট শুড নট বি দ্য কেস আউট হিয়ার, ঠিক আছে? নেক্সট ইজ ট্যাক্স প্রপোজাল অ্যান্ড রেভিনিউ ফ্রম দ্য গভর্নমেন্ট। দ্য পার্সোনাল ইনকাম ট্যাক্স, ঠিক আছে, নো চেঞ্জ, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে কি, এবার ট্যাক্স প্রপোজালের দিকে আমি এগোচ্ছি, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কেন কোনটাকে নিচ্ছে? হ্যাঁ স্যার। হুম, ওকে, আচ্ছা, এবার আমি আসছি হচ্ছে ট্যাক্স প্রপোজালস আর এইগুলোর দিকে, ঠিক আছে? তো ফাইন্যান্সিং এন্ড ইনভেস্টমেন্ট এইসবের পার্টগুলোতে, ঠিক আছে, আমরা আরো কিছু কিছু পয়েন্টস আছে, আমরা সেগুলোতে যাব, ঠিক আছে? তো তার আগে আমি বাকি জিনিসগুলো শেষ করে নিই।
ফার্স্ট অফ অল হচ্ছে ট্যাক্স রেভিনিউ, ঠিক আছে, পার্সোনাল ট্যাক্স ইনকামে কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে। দেয়ার হ্যাজ বিন ট্যাক্স দ্যাট হ্যাজ বিন ইম্পোজড অন দি ডিজিটাল কারেন্সি, দ্যাট ইজ ক্রিপ্টো কারেন্সি বলতে পারিস, 30% অন দ্য ক্যাপিটাল গেইন ট্যাক্স অ্যান্ড 1% অন টিডিএসএস। নাও হিয়ার ইজ আ ক্যাচ টু ইট অলসো, লসেস ক্যান নট বি ক্যান্সেলড। তার মানে হচ্ছে ধর 10 টাকার প্রফিট হলো আর 5 টাকার লস হলো, নেট আমার প্রফিট কত হচ্ছে 5 টাকা, ঠিক আছে। এইটা ডিজিটাল অ্যাসেটের জন্য হবে না, মানে তুমি যদি 10 টাকা ইনকাম করে থাকো তার উপরে তোমায় 30% ট্যাক্স দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার কি বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে। মানে তুই এটা বলতে পারবি না যে আমার 5 টাকা লস হয়েছে আমি এটাকে ক্যান্সেল আউট করে দিলাম, ওরকম করলে হবে না। ইট হ্যাজ মেড আ রুল দ্যাট এনি আনডিক্লেয়ার্ড ইনকাম ক্যান বি ডিক্লেয়ার্ড নেক্সট ইয়ার এক্সট্রা ট্যাক্স অফ 25% অ্যান্ড ইভেন আ ইয়ার আফটার দ্যাট এক্সট্রা ট্যাক্স অফ 50%, ঠিক আছে। LTCG on selling the shares of shares or bonds of even unlisted companies will have a surcharge of 15%, ঠিক আছে। দ্যাট মিনস LTCG on selling of shares or bonds of unlisted companies, ধর কোনো আনলিস্টেড কোম্পানি আছে, আর্লিয়ার এইটা ছিল 25%, তো এখন আনলিস্টেড কোম্পানিজের উপরে যদি তুই ইনভেস্ট করিস মানে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স LTCG, ঠিক আছে, ক্যাপিটাল গেন ট্যাক্স, সেটা তোর বন্ড হোক শেয়ার্স হোক তুই যাই সেল কর না কেন তার উপর কত পার্সেন্ট চার্জ, দ্যাট ইজ 15%। অ্যান্ড এইটা করাতে কি হবে, লোকে এবার কিসের উপরে ইনভেস্টমেন্ট করবে, দ্যাট ইজ দে উইল ইনভেস্ট ইন স্টার্টআপস, আনলিস্টেড কোম্পানি স্টার্টআপ, হ্যাঁ। স্টার্টআপসে ইনভেস্ট করবে, ঠিক আছে। কারণ আমি আনলিস্টেড কোম্পানিতে আগে প্রচুর ছিল, 37% পর্যন্ত ছিল, ঠিক আছে। নাও ওরাও এবার গ্রো করতে পারবে। তাহলে ওরাও গ্রো করতে পারবে। নেক্সট হচ্ছে গিয়ে কোঅপারেটিভ ট্যাক্স রিডাকশন হ্যাজ বিন অলসো দেয়ার অ্যান্ড নিউ কোম্পানি স্টার্টআপ প্লাস 1 ইয়ার এক্সটেনশন দেওয়া হচ্ছে, ঠিক আছে। যেটা নিউ কোম্পানি যে স্টার্টআপের ক্ষেত্রে হচ্ছে 1 ইয়ারের এক্সটেনশন, এখানে মানে হচ্ছে গিয়ে স্টার্টআপের ক্ষেত্রে আগে যেমন যেটা ছিল যে আহ, এই বছরের মধ্যেই দিতে হবে, সেইটা এখন চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। ক্লিয়ার? স্যার কালকে বলছেন না 3 বছর পর্যন্ত কিছু হ্যাঁ, জিরো হ্যাঁ, পার্সেন্ট ট্যাক্স দিতে হবে। ওটা ওটা তো এমনিই দিচ্ছে, এখানে হচ্ছে গিয়ে স্টার্টআপ যারা আছে, ঠিক আছে, তাদেরকে এক্সটেনশন দেওয়া হয়েছে, ঠিক আছে, প্লাস স্টার্টআপসদের ক্ষেত্রে, নতুন কোম্পানি এবং স্টার্টআপসদের ক্ষেত্রে দুজনেরই দেওয়া হয়েছে। ক্লিয়ার? ওইটা তো একটা আচ্ছা। আছেই, ঠিক আছে, যে 3 বছর ধরে আপনাকে দেখাতে হবে না, ঠিক আছে। প্লাস এই পার্টটাও বলছে যে এখনো পর্যন্ত আপনাদের যা যা ইয়ে ছিল সেইগুলো তো ট্যাক্স রিডাকশন দেওয়া হবে, নতুন যারা স্টার্টআপস আছে যাদের 3 বছরের বেশি হয়ে গেছে, let's say, ঠিক আছে। ক্লিয়ার? ঠিক আছে। Custom duty has been revised for many inputs to remove the problem of inverted duty structure. What is inverted duty structure? ক্লাসে বলেছিলাম যে ট্যাক্সিং মোর ইন র মেটেরিয়ালস অ্যান্ড লেস অন ফিনিশ প্রোডাক্টস, ঠিক আছে। তার মানে হচ্ছে ধর আমি ইন্ডিয়াতে, এবার এটা কি, এটার প্রবলেমটা কি, এটা হচ্ছে ট্যাক্সিং মোর অন র মেটেরিয়ালস, ঠিক আছে, অ্যান্ড লেস অন ফিনিশ গুডস। লেটস সে ফর অ্যান এক্সাম্পল আমি ইন্ডিয়াতে ইয়ে তৈরি করি, স্যানিটাইজার তৈরি করি, ঠিক আছে, অ্যান্ড স্যানিটাইজারের যে মেন ইনগ্রেডিয়েন্ট অ্যালকোহলটা আমি বাইরে থেকে নিয়ে আসছি 100 টাকা দিয়ে, ঠিক আছে। এই 100 টাকার উপরে 30% ট্যাক্স বসলো, লেটস টেক ফর অ্যান এক্সাম্পল। তাহলে এটা যখন আমি কিনছি আমি তাহলে কত টাকায় কিনছি, 130 টাকা, তাই তো, কাস্টমস ডিউটি দেওয়ার পরে কাস্টমস ডিউটি 130 টাকা হলো, এবং এইটা তৈরি করার পরে বাজারে যখন বেচছি তখন বেচছি 200 টাকায়, এবং তার উপরে আবার ধর জিএসটি অনুযায়ীও আমি ধরলাম যে কত পার্সেন্ট ট্যাক্স বসতে পারে, লেটস সে সব থেকে হাইয়েস্ট ব্র্যাকেটটা আমি ধরলাম 28%, অলদো 28% তো ফাইনাল হয় না, আমি 18% ধরলাম, ঠিক আছে। তাহলে আমার টোটাল একটা 100 টাকা দিয়ে একটা র মেটেরিয়াল নিয়ে সেটা বিক্রি করার সময় আমার টোটাল টোটাল দাম কত দাঁড়াচ্ছে 236, ঠিক আছে। এবার বিদেশ থেকে এই একই জিনিসটা ধর 100 টাকার জিনিসটা কিনেছে, সেটা কিনে স্যানিটাইজার পুরো তৈরি করে যখন ইন্ডিয়াতে বেচতে আসছে সেটার দাম পড়ছে তার 200 টাকা, ঠিক আছে। আর ফিনিশ গুডস এর উপর ট্যাক্স আছে ধর না 10%, তাহলে এখানে দাম কত হবে 220 টাকা, তাহলে এখানে কি 16 টাকার ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এই যে 16 টাকার ডিফারেন্সটা হয়ে যাচ্ছে এর ফলে কি হবে, ফিনিশ গুডসই লোকে কিনবে, তার মানে বিদেশ থেকে ইম্পোর্ট করে জিনিসপত্র কেনা বেশি হবে রাদার দ্যান ইন্ডিয়া থেকে যারা কিনছে বা ইন্ডিয়াতে তৈরি যেটা হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার কি বললাম আমি? এটা ক্লিয়ার হলো? স্যার এটা বুঝলাম না স্যার। ধর আমি ইন্ডিয়াতে কোনো একটা জিনিস তৈরি করি, আমি একটা ভালো এক্সাম্পল দিচ্ছি, ধর তুই ইন্ডিয়াতে ইয়ে তৈরি করিস, আহ, ইন্ডিয়াতে তুই স্যানিটাইজার তৈরি করিস, ঠিক আছে। আমি এক্সাম্পল আরেকবার বলছি, মন দিয়ে শুনি, ইন্ডিয়াতে স্যানিটাইজার তৈরি করিস, ইন্ডিয়াতে স্যানিটাইজার তৈরি করার জন্য যে র মেটেরিয়ালটা লাগে, ঠিক আছে, সেটা তোকে বিদেশ থেকে কিনতে হয়, ঠিক আছে, মানে যে অ্যালকোহলটা লাগে, ঠিক আছে।
এবার সেই অ্যালকোহলটা কিনতে গেলে তোকে বিদেশ থেকে কিনে আনতে গেলে 100 টাকা দাম পড়ে, এবং তার উপরে 30% ট্যাক্স বসে। তার মানে 130 রুপিস র মেটেরিয়ালটার দাম পড়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার সেটাকে তুই ইন্ডিয়াতে যখন তৈরি করা শেষ হচ্ছে, সেটার মোটামুটি তোর কস্ট অ্যালং উইথ ইয়ার প্রফিট দাঁড়াচ্ছে হচ্ছে কি 200 টাকা। ঠিক আছে, আর তার উপরে এবার যদি আমি তার উপরে ধরি 18%-এর ট্যাক্স বসলো, জিএসটি বসলো, তাহলে তার টোটাল দাম কত হবে? 236 টাকা। হ্যাঁ স্যার। হুম, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, যে বাইরে থেকে 100 টাকায় কিনলাম, কিনে সেটার উপরে কাস্টমস ডিউটি দিলাম 30 টাকা। 30 টাকায় কাস্টমস ডিউটি দেওয়ার পর সেটা তৈরি হলো, তৈরি হয়ে সেটার দাম হলো 200 টাকা। 200 টাকার উপরে আমার আরো 18% ট্যাক্স বসলো, দিয়ে দাম হলো 236 টাকা। এইবার এটা তো আমি র মেটেরিয়াল নিয়ে আসলাম। আমি যদি সেই সেম জিনিসটা বিদেশ থেকে না ইয়ে করে আমি যদি বাইরে এই জিনিসটাকে তৈরি করে নিয়ে আসি, ঠিক আছে, একদম ফিনিশ প্রোডাক্ট, তো সেইটার দাম পড়বে আমার 200 টাকা। এবং 200 টাকার উপরে লেটস সে টেক ফর অ্যান এক্সাম্পল কাস্টম ডিউটি আছে মানে 10%। তাহলে এখানে প্রবলেমটা কি হবে? যে র মেটেরিয়াল নিয়ে আসতে গিয়ে আমার যা খরচ হচ্ছে, তার থেকে জিনিসটা ফিনিশড করে নিয়ে আসাই ভালো, তাতে আমার সস্তায় পাবো। কারণ ফিনিশ করে নিয়ে আসলে আমার টোটাল বিক্রি করার সময় কত পার্সেন্ট বসবে? 220 টাকা বসবে। তো আমি 10% এগুলো সব মিলিয়ে বলছি। লেটস সে টেক ফর অ্যান এক্সাম্পল এখানে 100 টাকা হয়েছে, এখানে 150 টাকা হলো। আমি তার এখানে নিয়ে এলাম, নিয়ে এসে এর উপরে ধর 20% ট্যাক্স বসলো। 20% ট্যাক্স বসার পরও এখানে 180 টাকা দাম হবে। 180 টাকা দাম হওয়ার পরও আমি 18% ট্যাক্স বসাবো, জিএসটি। সব বসানোর পরও দেখছি 236 টাকা থেকে কম হচ্ছে। তাহলে কি হবে? আমি বিদেশ থেকে জিনিসটাকে মানে অরিজিনাল প্রোডাক্টটা কেনার দিকে বেশি ঝোঁক থাকবে লোকের, মানে ফিনিশ গুডসটাই কিনতে ইচ্ছে করবে কিনতে বাইরে ইচ্ছে থেকে। করে। কারণ তাহলে হ্যাঁ। এবার কি হবে, ইন্ডিয়ায় যারা তৈরি করছে তাদের কি হবে? তারা স্কোপ পাবে না, হ্যাঁ, তারা ডাউন হয়ে যাবে। ডাউন হয়ে যাবে। সেই জন্য বলছে যে ইনভার্টেড, রিমুভ দ্য প্রবলেম অফ ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারটাকে রিমুভ করার চেষ্টা করেছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, এই পর্যন্ত ক্লিয়ার? স্যার তাহলে র মেটেরিয়ালটাও মানে এখানে তৈরি করতে পারে, র পুরোটাই মেটেরিয়ালটা করতে। দেখ, অনেক সময় কি হয়, র মেটেরিয়াল পাওয়া যায় না। যেমন আমি যদি বলি যে ইন্ডিয়াতে সেমিকন্ডাক্টর তৈরি করবো, কিন্তু সেরকম পরিমাণে সিলিকনও তো পেতে হবে, হ্যাঁ। সেটাও তো নেই। তাহলে কি করে হবে? বা আচ্ছা। লেটস টেক ফর অ্যান এক্সাম্পল কোল। ঠিক আছে, যদি কোলটা নিয়ে এখানে বলার ঠিক হবে না। উম, কোলটা তো বিটুমিনাস পাওয়াই যায় আমাদের ইন্ডিয়াতে। হ্যাঁ, কোলটা পাওয়া যায়, আমি আর অন্য কিছু বলছি। উম, হুম, লেটস সে কোকো কোলা তৈরি করার জন্য যে কফিটা লাগছে বা ক্যাফিনটা লাগে, সেটা তুই ঘানা বা ইয়ে থেকে নিয়ে আসছিস, আফ্রিকা থেকে নিয়ে আসছিস। ঠিক আছে, তো সেইটা নিয়ে এসে ইন্ডিয়াতে তৈরি করতে তো টোটাল খরচ হয় হচ্ছে গিয়ে মানে ওই প্রোডাক্টটা নিয়ে এসে এখানে তৈরি করলে তোর খরচ হবে হচ্ছে এক বোতলের পিছনে 12 টাকা। ঠিক আছে, সেই সেম জিনিস তুই যদি ঘানাতেই ফ্যাক্টরি তৈরি করে জিনিসটাকে নিয়ে এসে বিক্রি করিস পড়ছে 8 টাকা, তাহলে তুই কোনটা কিনবি? হ্যাঁ, ঘানা থেকেই তৈরি করে নিয়ে আসবো, সেটাই তো এখানে তৈরি করবো না। করবো না। তাহলে এখানকার যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো তো মার খেয়ে। হ্যাঁ। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট উড হ্যাভ বিন অ্যাডেড টু দিস ট্যাক্স প্রপোজাল। এগুলোর সঙ্গে মিসিং লিঙ্ক কি কি আছে? মিসিং লিঙ্কগুলো দেখে নিস, কর্পোরেট ট্যাক্সের কি কি আছে এগুলো জাস্ট ওটা বলে দিয়েছি। নেক্সট হচ্ছে ফিজিক্যাল কনসিডারেশনের ব্যাপারটা, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমি কি কি ধরনের কাজ করছি। এবার ফিজিক্যাল কনসিডারেশন মানেটা কি? রিডিউসিং ডেফিসিট অ্যান্ড বাজেট বাই ইম্প্রুভিং এফিসিয়েন্সি ইন রেভিনিউ জেনারেশন অ্যান্ড রিডিউসিং ওয়েস্টফুল এক্সপেন্ডিচার অ্যালং উইথ বেটার টার্গেটিং অফ সাবসিডিজ। ঠিক আছে, তো ফিজিক্যাল ডেফিসিট ইন্ডিয়ার রিভাইজ এস্টিমেট 2000 ছিল 6.9। ঠিক আছে, এখন বাজেট এস্টিমেট বলছে যে পরের বছরে 2022 থেকে 23-এ আমার ফিজিক্যাল ডেফিসিট থাকবে হচ্ছে গিয়ে, ঠিক আছে, 6.4। ঠিক আছে, ঠিক আছে, এবার হোয়াট ইজ রেভিনিউ ডেফিসিট? হোয়াট ইজ ফিজিক্যাল ডেফিসিট? ফিজিক্যাল ডেফিসিট ইজ এক্সপেন্ডিচার মাইনাস কি রেভিনিউ। ঠিক আছে, যে ফিগারটা আসবে বা রেভিনিউ মাইনাস এক্সপেন্ডিচার বলতে পারিস, অ্যান্ড ইট উইল কাম ইন নেগেটিভ ফ্যাক্টর, কারণ ওটা ডেফিসিট তৈরি হচ্ছে। দ্যাট উইল বি 6.9% অফ জিডিপি। ক্লিয়ার? দ্যাট মিনস আমাকে কি করতে হবে? বাইরে থেকে টাকা নিতে হবে বা উই হ্যাভ টু টেক লোন। ঠিক আছে, দ্যাট মিনস 6.4% অফ মাই টোটাল, মানে টোটাল জিনিসটাকে ব্যালেন্স করতে গেলে 6.4% অফ আর জিডিপি হ্যাজ টু বি, কি করতে হবে আমাদের? হ্যাজ টু বি লোন, হ্যাজ টু বি টেকেন অ্যাজ এ লোন ফ্রম সামওয়্যার।
যাতে আমি চালাতে পারি, ঠিক আছে। নেক্সট আসছে গিয়ে রেভিনিউ ডেফিসিট। নাও হোয়াট ইজ রেভিনিউ ডেফিসিট? রেভিনিউ ডেফিসিট হচ্ছে গিয়ে টুডেজ ইনকাম টু সাপোর্ট টুডেজ এক্সপেন্ডিচার, দ্যাট ইজ রেভিনিউ ডেফিসিট, সিম্পল ওয়ার্ডে। তো এইটা রিভাইজড এস্টিমেটে আগের বছর দেখা গেছিল 4.7 এবং বলা হচ্ছে এই বছর, ঠিক আছে, 3.8-এ যাবে। তো রেভিনিউ ডেফিসিট হচ্ছে ডেলি, যে আমার রেভিনিউতে প্রতি মাসে মাসে এটা আসছে, ঠিক আছে, ক্লিয়ার। প্রাইমারি ডেফিসিট মানে হচ্ছে কি ফিজিক্যাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। তা হাউ মাচ ইন্টারেস্ট ইজ ইটিং আপ দ্য রেভিনিউ, তার মানে আমি যে এই রেভিনিউটা তৈরি করছি তার মধ্যে কতটা ইন্টারেস্ট দিতে গিয়ে আমার চলে যাচ্ছে, ঠিক আছে। এইটা আমাকে একটা বিরাট বড় ফ্যাক্টর, এটা আমি যত নিচের দিকে নিয়ে যেতে পারবো আমার তত ভালো হবে, কারণ আমার কি হচ্ছে, আমার ইন্টারেস্টটা হতে চলে যাচ্ছে না, ক্লিয়ার হ্যাঁ স্যার। ক্লিয়ার। So why this is required, why reducing deficit is an important aspect. The debt to GDP ratio, ঠিক আছে, which is a better macroeconomic stability ক্ষেত্রে, ঠিক আছে, কারেন্টলি ডেপ টু জিডিপি রেশিও ইজ 90%, ঠিক আছে। তবে আমি যদি বাজার থেকে 90 টাকা ধার করে থাকি, আমার জিডিপি বাড়ছে 100 করে। সো দিস ইজ ডেপ টু জিডিপি রেশিও। 15 ফাইন্যান্স কমিশনে বলেছে দিস শুড বি অ্যারাউন্ড 60%, ওয়ার 40% অফ দি সেন্ট্রাল অ্যান্ড 20% অফ দি স্টেট। তার মানে 60 টাকা আমার ধার হতে পারে 100 টাকা যদি আমি ইনকাম করি, এবং এই 60 টাকা ধারের মধ্যে 40 টাকা হবে সেন্ট্রালের ধার আর 20 টাকা হবে স্টেটের ধার, and this is how you have to manage. There is a deficit due to capital expenditure which will add to capacity of GDP growth. তাহলে সেটা একদিকে ভালো। আমি বলছি যে আমার 100 টাকা আমার ইনকাম হচ্ছে আর আমি 90 টাকা খরচ করেছি, এই 90 এর মধ্যে আমার 30 টাকা খরচ হয়েছে হচ্ছে ফার্দার ডেভেলপমেন্টের জন্য, তাহলে এই 100টাই পরের বছর কোথায় চলে যাবে, 130-এ 150-এ চলে যাবে, ঠিক আছে। তাহলে আমার কি হবে, এই উপরের পার্টটা কি হবে, 90 থেকে কি হতে পারে, এটা যদি 90ও থেকে যায় তাহলেও আমার কোনো অসুবিধা হবে না, কারণ কি নিচের নিউমারেটরটা ডিনোমিনেটরটা বেড়ে গেল, কারণ জিডিপিটা বাড়ছে, যত জিডিপিটা বাড়বে আমার কি হবে, ডেপ টু জিডিপি রেশিওটা কি হবে, নিচের দিকে যেতে থাকবে। অ্যান্ড হোয়াট ইজ আওয়ার টার্গেট দ্যাট হ্যাজ বিন গিভেন বাই দ্য 15 ফাইন্যান্স কমিশন, দ্যাট ইজ ইট শুড বি অ্যারাউন্ড 60%, ক্লিয়ার। এটা ক্লিয়ার হয়েছে কেন ইম্পর্টেন্ট এটা? হ্যাঁ স্যার। There is a deficit due to capital expenditure which will add to capacity of GDP growth in future. Revenue deficit has fallen sharply from above 7% of GDP in 2021, ঠিক আছে, to below 4% by 2023, which means wasteful expenditure has been reduced. তো আমাকে মনে রাখতে হবে রেভিনিউ ডেফিসিট এই বছর কত আছে, 4.7 এ ছিল, আর এখন বাজেটে এস্টিমেট কত করা হয়েছে, দ্যাট উইল বি অ্যারাউন্ড 3.8, ঠিক আছে, ক্লিয়ার। নাও হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, ঠিক আছে, সেগুলো এখানে দেখে নিবি, ঠিক আছে, মনরেগা স্কিমে, ঠিক আছে। এবার এখানে কিছু কিছু প্রবলেমসও আছে, যেমন কে শেপ রিকভারি, এসব তো বিভিন্ন জিনিস নিয়ে কথা হচ্ছে, বাট দেয়ার ইজ আ পয়েন্ট যে অ্যালোকেশন অফ মনরেগা হ্যাজ বিন রিডিউসড ফ্রম 98,000 crores টু 73,000 crores, দ্যাট মিনস ইনস্পাইট অফ হাই ডিমান্ড। না এমন নয় কিন্তু যে গ্রামের দিকে মনরেগা স্কিমে কাজের জন্য লোক নেই, ঠিক আছে, বাট ইভেন আফটার দ্যাট এইটাকে দিস হ্যাজ বিন শ্রিঙ্কড টু 73,000 crores, ঠিক আছে। আর দিস ইজ আ বিগ প্রবলেম যে মনরেগাতে আমি টাকা কমিয়ে দিচ্ছি, অলদো দের ইজ আ ডিমান্ড। Budget has not given any roadmap to develop urban employment guarantee schemes, which has been talked about a lot of times, ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, এইবার আমি আসছি হচ্ছে গিয়ে নেক্সট পার্টটা, সেটা হচ্ছে গিয়ে তোর অ্যানাউন্সমেন্ট অফ দ্য সেন্ট্রাল ডিজিটাল ব্যাংক কারেন্সি, ঠিক আছে, তো সিবিডিসি। তো সেন্ট্রাল ডিজিটাল ব্যাংক কারেন্সি ইট ওয়াজ প্রপোজড ইন দ্য বাজেট, ঠিক আছে, লেজিসলেটিভ রিফর্ম নিয়ে আসছে যে আরবিআই উইল ইস্যু আ ব্লকচেন টেকনোলজি ইউজ করে একটা কয়েন বার করবে ইন্ডিয়ার নিজের, ঠিক আছে। ইট ডাজ নট কম্প্রোমাইজ আরবিআইস পজিশন অ্যাজ দ্য ওনলি অথরিটি ইস্যু কারেন্সি। তার কারণটা হচ্ছে গিয়ে এখনো যদি ডিজিটাল কারেন্সি আরবিআই বার করে, দিস কারেন্সি, ঠিক আছে, আরবিআই যে ডিজিটাল কারেন্সিটা বার করবে, দিস কারেন্সি উইল বি রিলিজড বাই হুম, দ্য আরবিআই অনলি। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য প্রবলেম উইথ দ্য ডিজিটাল কারেন্সি? Digital currency can be launched by anyone. Now, this actually hampers the monopoly of RBI to release money to deal with inflation, ঠিক আছে, to deal with money supply. তো এইটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেই প্রবলেমটা যাতে না হয়, দ্যাটস ওয়াই হোয়াট দে হ্যাভ ডান, আরবিআই হ্যাজ মেড শিওর কি যে ডাইরেক্টলি এখান থেকে কাজ করতে পারবে। ইট ডাজ নট compromise RBI's position as the only authority to issue currency, monetary policy control. It will make transactions more convenient and backed by blockchain records.
উইল what is the reason, what is the thing as blockchain? 2009 যখন ব্লকচেন শুরু হয়েছে, প্রথম যে ট্রানজাকশনটা হয়েছে ধর, প্রথম যে ট্রানজাকশনটা হয়েছে সেটা ধর নবন্তিকা আর ইপসিতার মধ্যে হয়েছে। ফ্রম দ্যাট পয়েন্ট অনওয়ার্ড ওই 1 টাকাটাও যদি কনভার্সন হয়ে থাকে, একটা বিটকয়েন ধর এখান থেকে ইপসিতার কাছে গেছে, সেইখান থেকে শুরু করে ওই জেনেসিস সিঙ্গুলারিটি পয়েন্ট থেকে শুরু করে সব জায়গার কিন্তু রেকর্ড আছে যে কার কাছে কবে টাকা গেছিল, কিভাবে গেছিল। সো দের ইজ নো ট্রান্সফার, মানে হারিয়ে যাওয়ার কোনো কেস নেই। ঠিক আছে, will reduce the cost and time taken for international transfer of currency. That is also, it will also remove the loss due to currency mutation, will reduce the cost of printing money, and government will increase seniorage. ঠিক আছে, you know what is seniorage? seniorage জানিস তো? 2000 কোটি টাকা, যদি 2000 টাকার যদি একটা নোট ছাপা হয়, এটা জিনিসটা, টাকাটা ছাপতে যে খরচ মানে খরচ হলো তো 200 টাকা, তাহলে বাকি 1800 টাকা সরকারের কাছে চলে যায়। ঠিক আছে, প্রফিট। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার, এটা হুম? বলেছিলেন। না, lack of clarity if other হ্যাঁ countries স্যার। will accept digital currency as much as they would do physical currency. Threat of cyber security fraud is there. Inflationary tendencies are there. আমি তোকে বলছি inflationary tendencies কত ভয়ঙ্কর ভাবে হয়। আমি একটা বিটকয়েন, মানে আমি একটা বিটকয়েন কিনেছিলাম 500 টাকা দিয়ে। ঠিক আছে, হুম, সেই বিটকয়েনটা 500 টাকা দিয়ে মানে যদি আমি কিনি, এবং সেটা দেখবো কিছুদিন বাদে চলে গেছে 1000 টাকা। ঠিক আছে, তারপরে আবার চলে এসেছে 200 টাকা, এই 200 টাকায়। ঠিক আছে, আবার 2 দিন বাদে দেখবো এটাই চলে গেছে 2000 টাকায়। মানে এতটা ফ্লাকচুয়েট করছে। তাহলে এত ফ্লাকচুয়েশন করলে তুই কি কোনো জিনিস তৈরি করতে পারবি? পারবি না। কারণ বিটকয়েনের দামটা কি হচ্ছে, আপ অ্যান্ড ডাউন হচ্ছে প্রচন্ড। ঠিক আছে, সো দিস ইনফ্লেশনারি টেন্ডেন্সিজ অ্যান্ড দিস হিউজ অ্যামাউন্ট অফ ইনফ্লেশনারি টেন্ডেন্সিজ ইজ আ বিগ প্রবলেম ফর দি বিটকয়েন অ্যাজ ওয়েল। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হুম? এইবার ইউনিয়ন বাজেটের মধ্যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিংস গুলো ছিল সেইগুলো আমাদের খুব ক্লিয়ার থাকতে হবে যে কি কি বলেছে। ঠিক আছে, যে এই বছরের টার্গেট কি আছে, কতটা গ্রো করবে ইন্ডিয়া, এই বছর কত গ্রো করবে বলেছে। আমি একদম বাজেটের শুরুতেই আজকে বলেছিলাম, একদম কালকে এখন শুরু করছিলাম, দ্যাট ইন্ডিয়া ইজ এস্টিমেটেড টু গ্রো বাই 9.2% অফ জিডিপি। ক্লিয়ার? হুম, মনে আছে এটা? এই যে 9.2% অফ জিডিপি। ক্লিয়ার? অ্যান্ড দ্যাট ইজ হাইয়েস্ট অ্যামং অল দ্য লার্জ ইকোনমিজ। ঠিক আছে, ফিজিক্যাল ডেফিসিট কত থাকবে? 6.9। ঠিক আছে, এক্সপেক্টেড। আর ফিজিক্যাল ডেফিসিট আসছে বছর 22-23-তে থাকবে 6.4। ঠিক আছে, ক্লিয়ার? এবং 25-26-এ দ্য ট্রেন্ড হ্যাজ বিন যে কি 4.5%ও যেতে পারে। ঠিক আছে, এইবার যেটা নিয়ে আর একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা নিয়ে আমায় জানতে হবে, সেটা হচ্ছে এই যে আমার যা খরচা ফরচা হচ্ছে কোথায় যাচ্ছে, কত টাকা কোথায় খরচ হচ্ছে, দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন। ঠিক আছে, যে আমার কত টাকা কত জায়গায় কোন জায়গায় খরচ হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হুম, ওকে। হ্যাঁ স্যার। এবার প্রথম কথা হচ্ছে কি অ্যালোকেশন অফ মেজর স্কিমস, কোথায় কোথায় কি করা হচ্ছে। ন্যাশনাল হেলথ মিশনে আমরা টাকা খরচ করছি, জল জীবনে খরচ করছি, ন্যাশনাল এডুকেশন মিশনে খরচ করছি, পিএম কিষানে খরচ করছি, সড়ক যোজনাতে খরচ করছি, আত্মনির্ভর ভারত রোজগার যোজনাতে খরচ করছি। তো এইসব জায়গাগুলো হচ্ছে মেজর এরিয়া যেখানে আমাদের খরচগুলো এই বছর হবে। ঠিক আছে, মানে বাজেটের ক্ষেত্রে। ঠিক আছে, ক্লিয়ার? হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার হচ্ছে কি এইবার একটা বিরাট বড় যেটা ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট যেটা নিয়ে আমরা প্রতিবার কথা বলে থাকি এবং আজকেও বলবো। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের বাজেট যেটা হচ্ছে, ঠিক আছে, সেই বাজেটের, ঠিক আছে, কি করতে কত টাকা খরচ হচ্ছে। ঠিক আছে, তার মানেটা হচ্ছে গিয়ে 1 টাকা ইনকাম করতে আমাদের ইনকাম যদি করি, সেই 1 টাকা ইনকাম কোথা থেকে আসছে। ঠিক আছে, এবং সেটা কোন কোন জায়গা থেকে হচ্ছে। ঠিক আছে, আসো। সো ফার্স্ট অফ অল বাজেটের একটা বাজেট হলে তার দুটো পার্ট থাকে। ঠিক আছে, তো ফার্স্ট পার্টটা কি হয়, একদিকটা হচ্ছে গিয়ে রেভিনিউ আর একটা হচ্ছে গিয়ে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার। ওকে, গুড। Why it is not opening?
তো যদি একটা রেভিনিউ আর একটা এক্সপেন্ডিচার হয়, দেখতে পাচ্ছি স্ক্রিনটা বাজেটের, ঠিক আছে, বাজেটের একটা পার্ট হচ্ছে গিয়ে রেভিনিউ, আরটা হচ্ছে গিয়ে এক্সপেন্ডিচার, ঠিক আছে। সো এটাই যে রেভিনিউ আর আমার এক্সপেন্ডিচার হয়, তাহলে কোথা থেকে কতটা খরচ হচ্ছে সেটা আমায় দেখতে হবে। প্রথমে তো দেখতে আমার আয় কোথা থেকে হচ্ছে, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে রেভিনিউর মধ্যে দুটো পার্ট আছে। রেভিনিউর মধ্যে কি কি আছে সেটা ফার্স্ট কি, ফার্স্ট পার্ট কি রেভিনিউর মধ্যে, একটা হচ্ছে গিয়ে, রেভিনিউ বলা ভুল হবে, দিস ইজ রিসিপ্টস, ঠিক আছে, রিসিপ্টস অ্যান্ড এক্সপেন্ডিচার্স, ঠিক আছে। রিসিপ্টস এর মধ্যে ফার্স্টটা হচ্ছে গিয়ে রেভিনিউ, আরটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল, ক্লিয়ার? হুম। এবং রেভিনিউ জেনারেশনের মধ্যেও দুটো পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে ট্যাক্স রেভিনিউ, আর একটা হচ্ছে গিয়ে নন ট্যাক্স। নন ট্যাক্স, কারেক্ট, একটা ট্যাক্স একটা নন ট্যাক্স, ঠিক আছে। এবার যদি ট্যাক্স আর নন ট্যাক্স নিই, ট্যাক্সের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট, তাই তো? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো প্রথম কথা হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স যেটা, তাহলে সেটা হচ্ছে আমার ডাইরেক্ট, ঠিক আছে। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কি কি পার্ট আছে, ফার্স্ট হচ্ছে আমার দ্যাট ইজ ইনকাম ট্যাক্স, তাই তো? ইনকাম ট্যাক্স, এই ইনকাম ট্যাক্সটা হচ্ছে গিয়ে 15% বা 15 পয়সা। যদি ধরি আমি রেভিনিউ পাচ্ছি 1 টাকা, তাহলে তার 15 পয়সা আসছে হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স থেকে। কর্পোরেশন ট্যাক্স থেকে বা কর্পোরেট ট্যাক্স যেটাকে আমি বলছি, কর্পোরেট ট্যাক্স থেকে আসে হচ্ছে গিয়ে 15 পয়সা। ক্লিয়ার এই পর্যন্ত? এই দুটো ক্লিয়ার? হুম, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আগে বল। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, ওকে। এবার গ্রস রেভিনিউ যেটা বললাম আমি, একটা বললাম গিয়ে তোর কত, একটা হচ্ছে গিয়ে তোর, একটা কত নেট ট্যাক্স রিসিপ্টস এর মধ্যে, ফার্স্ট আছে ইনকাম থেকে কত আসছে 15%, 15%। ইন 15%, আর কর্পোরেট ট্যাক্স থেকে আসছে 15%। নাও এইবার যেটা বলছে ট্যাক্সেশন ইনকাম থেকে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমাকে প্রত্যেকটা ভাগে ভাগে নিতে হবে, যে 15% কিসের থেকে আসছে, ইয়ের থেকে কতটা আসছে, প্রত্যেকটা জিনিস আমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো এইটা ছাড়া, এই দুটো ছাড়া, দুটোই যেমন কর্পোরেট ট্যাক্স আর এটা একই এসছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমি মোটা মোটা হিসাব নিচ্ছি, ঠিক আছে, ইনকাম ট্যাক্স আর কর্পোরেট ট্যাক্স। এটা ছাড়া আর কি আছে, আর কিছু আছে? এবার তাহলে আমি চলে যাবো কিসে, ইনডাইরেক্ট ট্যাক্সে। ইনডাইরেক্ট ট্যাক্সে প্রথম কোনটা চলে আসবে, জিএসটি। জিএসটি। তারপরে আর কি আছে, কাস্টমস, তাই তো, জিএসটি কাস্টমস, ক্লিয়ার? জিএসটি কাস্টমস আর কি আছে, ইউনিয়ন এক্সাইজ ট্যাক্স, ঠিক আছে, এক্সাইজ ডিউটি, ঠিক আছে, ক্লিয়ার? তো জিএসটিতে আমার কত, জিএসটিতে হচ্ছে গিয়ে 16 পয়সা, ঠিক আছে, আর ইউনিয়ন এক্সাইজ ডিউটিতে হচ্ছে গিয়ে 7 পয়সা, আর কাস্টমসে হচ্ছে কি আমার 5 পয়সা, ক্লিয়ার? তাহলে আমার ডাইরেক্ট ট্যাক্স কত আসছে, 30 পয়সা, কারণ ইনকাম ট্যাক্স আর কর্পোরেট ট্যাক্সে কত আসছিল 15 পয়সা করে, ঠিক আছে, 30 পয়সা, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার তো? স্যার, হ্যাঁ বল। স্যার কাস্টমার এক্সাইজটা একই জিনিস নয়? হ্যাঁ, এক্সাইজটা হচ্ছে যখন স্টেটের ইউনিয়নের থ্রু, ইউনিয়ন যখন ট্যাক্স নিচ্ছে, ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে ইউনিয়ন ট্যাক্স এক্সাইজ ডিউটি, ঠিক আছে। স্যার এক্সাইজ তো এক্সপোর্ট কাস্টমস এক্সপোর্ট ইম্পোর্ট, আর এক্সাইজ যখন তৈরি করছে তখন সেটা তো এক্সাইজ ডিউটি। হ্যাঁ মানে আমি ধর এক্সাইজ ডিউটি বলতে আমি কি বোঝাচ্ছি, ইউনিয়ন এক্সাইজ ডিউটি কখন হচ্ছে, মানে ইউনিয়ন এক্সাইজ, ম্যানুফ্যাকচারিং এর যে ডিউটিটা সেটাকে এক্সাইজ হ্যাঁ মানে ডিউটি বলে। টোব্যাকো, অ্যালকোহল, ফিউয়েল এইসবের জন্য যখন আমি চার্জ করছি, ঠিক আছে, এগুলোর উপর তো এখনো চার্জ হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেগুলো কোথায় বাদ যাবে, ফুয়েলের উপর তো ট্যাক্স নিচ্ছি নাকি, না নিচ্ছি না? নিচ্ছি স্যার। নিশ্চিত, নাহলে তো পেট্রোলের দাম কোথায় থাকতো, ঠিক আছে, এখন কোথায় আছে? হ্যাঁ, ওটা জিএসটি তে ছিল তো কোথায় চলে যেত। হ্যাঁ জিএসটি থাকলে, তাহলে জিএসটির মধ্যে তো ওটা আমি নিতে পারছি না। তো ইউনিয়ন এক্সাইজ ডিউটি মানে হচ্ছে গিয়ে সেই ধরনের ট্যাক্স, ঠিক আছে, যেটা গুডস ম্যানুফ্যাকচারিং এর জন্য ইন্ডিয়াতে নেওয়া হয়। বেসিক্যালি এটা অনেক পুরনো, কিন্তু এখনো কিছু কিছু সেক্টর আছে, যেমন অ্যালকোহল, টোব্যাকো অ্যান্ড ফিউয়েল,
সেগুলোকে এখনো ইউনিয়ন এক্সাইজ ডিউটিতে ট্যাক্স নেওয়া হয়, স্টেটও নেয়, এমন নয় স্টেট নেয় না, এবং সেটা ইউনিয়ন টেরিটরি থেকেও নেওয়া হয়। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ ইউনিয়ন স্যার। এক্সাইজ ডিউটি বোঝা হ্যাঁ গেল তো? স্যার। হ্যাঁ, তো এবার ইউনিয়ন এক্সাইজ ডিউটিতে নেওয়া হচ্ছে 7 পয়সা। ঠিক আছে, জিএসটি হচ্ছে গিয়ে 16 পয়সা, তাহলে আর কাস্টমস হচ্ছে গিয়ে 15 পয়সা, তাহলে এখানে কত আসছে? 28, তাই তো? ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ স্যার। তো এবার আমি কি বলতে পারি? ডাইরেক্ট ট্যাক্স কালেকশন দিস ইয়ার ইজ মোর দ্যান ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশন, ট্রু অর ফলস? ট্রু তো। ট্রু। ট্রু। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে গিয়ে জিএসটি কালেকশন হ্যাজ বিন মোর, জিএসটি কালেকশন হ্যাজ বিন মোর দ্যান ইনকাম ট্যাক্স কালেকশন। ট্রু। ট্রু। আচ্ছা, এবার হচ্ছে নন ট্যাক্স রেভিনিউতে আসছি। নন ট্যাক্সের মধ্যে কিছু কিছু পড়বে। প্রথমত হচ্ছে এটাকে দুভাগে ভাগ করা যায়, একটা ডেপ্ট, একটা হচ্ছে গিয়ে নন ডেপ্ট, তাই তো? নন ট্যাক্সের মধ্যে, ঠিক আছে? তো নন ট্যাক্স রেভিনিউ যেটা আসছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? এই পার্টটা জানিস তো, ক্যাপিটাল রিসিপ্টস এইগুলো না, নন ট্যাক্স রেভিনিউ যেগুলো, ইন্টারেস্ট রিসিপ্টস যেগুলো আসে, ঠিক আছে, ডিভিডেন্ড বা প্রফিটস যেগুলো আসে, সেইগুলোর কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে নন ডেপ্ট ক্যাপিটাল রিসিপ্টস যেগুলো আছে, সেগুলো তো আমি এখন আসছি না, আমি কিন্তু জাস্ট মানে নন ট্যাক্সের পার্টটার বলছি। তো এই যে নন ট্যাক্সের পার্টটা আছে, সরি এখানে ডেপ্ট নন ডেপ্ট লিখছি কেন, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি, ওটা ক্যাপিটালের কাছে গিয়ে হবে। তো নন ট্যাক্সের মধ্যে কি চলে আসছে? সেস চলে আসছে, ঠিক আছে, সেসগুলো আসছে, ডিভিডেন্ডস আসছে, স্টেট থেকে যে মানে সব কোম্পানিগুলো থেকে যে ডিভিডেন্ডস গুলো পাচ্ছে। ঠিক আছে, এই যে টোটাল পার্টটা আছে, এই টোটাল পার্টটা নন ট্যাক্স রেভিনিউ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে কি 5%, মানে 5 পয়সা বলতে পারি। ঠিক আছে, তার মানে কম্পারেটিভলি কম। ক্যাপিটালের মধ্যে দুটো পার্ট আছে, একটাকে বলি আমরা ডেপ্ট, আর একটাকে আমরা কি বলি? নন ডেপ্ট। ঠিক আছে, এই নন ডেপ্ট মানে হচ্ছে কি আমি ধর কোনো জিনিস বিক্রি করলাম, ঠিক আছে, ক্লিয়ার? তো সেইখান থেকে টাকা আসবে, ঠিক আছে, তো সেইটা এসছে এবার 2 পয়সা। এটা কিন্তু বারবার রিপিট নাও হতে পারে, ঠিক আছে। ডেপ্ট ক্যাপিটাল রিসিট মানে বড়োইং এন্ড আদার লাইবিলিটিস যেটাকে আমি বলতে পারি, দ্যাট ইজ 35%। বড়োইং এন্ড আদার লাইবিলিটিস মানে কি? মার্কেট থেকে লোন নিয়েছি, প্রভিডেন্ট ফান্ডের থেকে সরকার লোন নিয়েছে, স্মল সেভিং স্কিমস থেকে লোন নিয়েছে, দিস ইজ অ্যারাউন্ড 35%। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তো এইটা হচ্ছে 35 পয়সা। তো টোটাল ক্যাপিটাল রিসিপ্ট ইজ অ্যারাউন্ড 37 পয়সা। ঠিক আছে, টোটাল রেভিনিউ রিসিপ্টস তাহলে কত? ট্যাক্স রেভিনিউ টোটাল কত? 58। ঠিক আছে, আর প্লাস 5 পয়সা অ্যাড কর, কত হচ্ছে? 63 হলো, 101 রুপি হলো। হ্যাঁ স্যার। তার মানে ক্যাপিটাল হ্যাঁ রিসিপ্ট, স্যার। ক্যাপিটাল রিসিপ্ট তার মানে এই যে 35 পয়সার এই যে শর্টেজটা পড়েছিল, এটা বেসিক্যালি আমি কি করেছি? দেশের লোকের থেকেই হোক বা বাইরের থেকেই হোক, আমি কি নিয়েছি? ধার নিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? There is my liability. স্যার এই ধারটাকে কি ফিসকাল ডেফিসিট বলবো? বলতে পারিস, কিন্তু ফিজিক্যাল ডেফিসিট তো 35% অফ আওয়ার জিডিপি নয়। ঠিক হ্যাঁ আছে, স্যার। কিন্তু সেটা এবার মানে ফিজিক্যাল ডেফিসিটটা কি তোকে ধরতে হবে সেইটাই, যে কতটা আমার লাইবিলিটিস আছে, তো এবার সেটাই হ্যাঁ, টেকনিক্যালি বলতে গেলে সেটাই। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, 35% অফ আওয়ার জিডিপি হয়ে যাবে ওটা। ঠিক আছে, ক্লিয়ার? কারণ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফিজিক্যাল ডেফিসিট? যে আমার আলটিমেটলি আমি কত টাকা লোন নিয়েছি। তো এখানটা সেটাই আসবে যে এই বছরে আমি 35 পয়সা লোন নিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? স্যার আপনি যে হ্যাঁ স্যার। বললেন লোনটা যদি বাইরে থেকে না নিই, দেশের লোকের কাছ থেকেও নিতে পারি, ওটা কিভাবে নেব? কেন? ওই যে প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো সরকার কাজে লাগাচ্ছে না, ও এলআইসির আচ্ছা, টাকা হ্যাঁ। নিচ্ছে না লোক, ব্যাংক সরকার নিচ্ছে না, তারপরে তোর স্মল সেভিং স্কিমস এর টাকা লোকে নিচ্ছে না, ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বন্ড রিলিজ করছে না মার্কেটে, বন্ডগুলো, হ্যাঁ। তো সেগুলো থেকে তো হবে। ঠিক আছে, তো এটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে এবার এই সবগুলোর মধ্যে এবার আমার মেজর যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এই সবগুলোর মধ্যে সব থেকে বেশি হচ্ছে গিয়ে কিন্তু কর্পোরেট ট্যাক্স, এই যে 15 পয়সাটা আছে না, দিস ইজ স্লাইটলি হায়ার দ্যান 15 পয়সা, সো দিস ইজ দ্য নাম্বার ওয়ান, দেন কামস ইনকাম ট্যাক্স।
ঠিক আছে, ক্লিয়ার? মানে যদি এই দুটোর মধ্যে ধরিস, আর যদি অল টোটালে ধরিস, সব থেকে বেশি রেভিনিউ জেনারেশন হচ্ছে আমার কোথার থেকে? জিএসটি থেকে। ঠিক আছে, তারপরে আসছে গিয়ে কি? ইনকাম ট্যাক্স, ওই কর্পোরেট ট্যাক্স, তারপরে আসছে হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে ইউনিয়ন এক্সাইজ ডিউটি থেকে যা টাকা এটা ইনকাম হচ্ছে। ঠিক আছে, তারপরে কাস্টমস। ক্লিয়ার? তো আমি যদি টেকনিক্যালি লিখি এটাকে, তাহলে সব থেকে বেশি টাকা ইনকাম হচ্ছে জিএসটি থেকে, তারপরে আসছে হচ্ছে গিয়ে কর্পোরেট ট্যাক্স থেকে, তারপরে হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে, তারপরে হচ্ছে গিয়ে ইউনিয়ন এক্সাইজ ডিউটি থেকে, তারপরে কাস্টমস থেকে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, ওকে। আচ্ছা, এইবার তো এটা আমার গেল যে আমার কোথা থেকে আমার ইনকামটা হলো। ঠিক আছে, এবং রেভিনিউ, নন রেভিনিউ এসবগুলো হয়ে গেল। এইবার হচ্ছে গিয়ে এক্সপেন্ডিচার। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে এক্সপেন্ডিচার, খরচা কোথায় হবে। এবার খরচাটা আমি দুটো পার্ট বলেছিলাম, একটা হচ্ছে গিয়ে রেভিনিউ, আর একটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল। কোথায় কোথায় খরচা হবে, ক্লিয়ার? হুম, ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এইটার মধ্যে প্রথম যেটা আসছে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমি দেখবো, প্রথমে তো আছে ডিপসটা দেখে নিই, টিআইপিএস। ঠিক আছে, প্রথমে হচ্ছে ডিফেন্সে কত খরচ হবে। ডিফেন্সে খরচ হবে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 8 পয়সা। ঠিক আছে, হলো। সাবসিডিতে খরচ হবে কত? সাবসিডিতে খরচ হবে 8 পয়সা। ঠিক আছে, ক্লিয়ার? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলছি, ঠিক আছে, সেগুলো আমি ইন জেনারেল একসঙ্গে বলেছিলাম। তো এখানে এটা ছাড়া লিখতে পারি পেনশনস লিখতে পারি। ঠিক আছে, সেই পেনশনসে খরচ হবে 4%। ঠিক আছে, নাও কামস দি ইন্টারেস্ট পেমেন্ট। ইন্টারেস্ট পেমেন্ট এটা হবে গিয়ে 20 পয়সা। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? হুম, ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ সেন্ট্রাল স্যার। গভর্নমেন্টের এতটা খরচ চলে আসছে আমার অলরেডি। ঠিক আছে, এইবার বাকি এক্সপেন্ডিচারস গুলো আমি একটা একটা করে আসছি। ঠিক আছে, তো অলরেডি কিন্তু আমার এগুলো খরচ হয়ে গেছে। এইটা ছাড়া যেগুলো মানে ইম্পর্টেন্ট আছে, সাবসিডি ফাবসিডি ছাড়া, সেটা হচ্ছে কি স্কিমস থাকে গভর্নমেন্টের। ঠিক আছে, সেই স্কিমস গুলোতে হয়, একটা তো হয় সেন্ট্রাল সেক্টর স্কিম। ঠিক আছে, সেটা ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট ইয়ে করে, সেখানে 15 পয়সা খরচ হচ্ছে। সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, মানে এখানে হচ্ছে কি স্টেটেরও রোল থাকবে। ঠিক আছে, সেইখানে আমার খরচ হবে 9 পয়সা। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার? হুম, হুম। এইবার চলে যাচ্ছে কি এইগুলো হয়ে গেল, তারপরে হচ্ছে কি ফাইন্যান্স কমিশন। মানে ফাইন্যান্স কমিশন মানে কি, আমার যে মানে আমার সেন্ট্রাল যা টাকা ইনকাম করছে মানে আদার ট্রান্সফার, সেইটা কতটা পার্সেন্ট স্টেট পাবে, সেটা হচ্ছে কি ফাইন্যান্স কমিশনের থ্রু দিয়ে। ঠিক আছে, মানে ফিজিক্যাল ফাইন্যান্সিয়াল ডিভলিউশন অফ ফান্ডস যখন হবে, দ্যাট ইজ 10 পয়সা। নেক্সট হচ্ছে কি স্টেটের শেয়ার অফ ট্যাক্সেস, স্টেট শেয়ার অফ ট্যাক্সেস। ঠিক আছে, অ্যান্ড ডিউটিস। ঠিক আছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 17 পয়সা। ঠিক আছে, এই সব কিছু মেলানোর পরে শেষে হচ্ছে কি আদার্স বলে একটা পার্ট রয়ে যাচ্ছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 9 পয়সা। ক্লিয়ার? অ্যাড ইট আপ, দিস উইল গেট 1। ঠিক আছে, এবার সেগুলো হচ্ছে কিসে কিসে খরচ হচ্ছে, লেট মি টেল ইউ ইন স্মল ইয়েতে। এটা খুব ডিটেলে একটা ইয়েতে আছে, তো নেক্সট ইয়ের একটা বা বাজেটের যে অরিজিনাল যে ফিগারটা দেওয়া আছে, আমি দেখি বাজেটের অরিজিনালটা পাচ্ছি কিনা। হুম, এটা একটা পেয়েছি।
সব দেখাচ্ছে, এক সেকেন্ড। হ্যাঁ, বাপের ডায়াগ্রাম, বাজেট। ওকে, আমি একটা একটা করে নিয়ে আসছি, ঠিক আছে। ফার্স্ট তো আমরা যেটা নিয়ে দেখছি সেটা নিয়ে দেখি। দেখা যাচ্ছে স্ক্রিনটা? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমরা এটা অলরেডি কথা বলেছি, ঠিক আছে। রুপিস কামস ফ্রম কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এগুলো নিয়ে আমরা এক্ষুনি কথা বলেছি, ঠিক আছে। ক্লিয়ার? ফিজিক্যাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, এফেক্টিভ রেভিনিউ ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট কথা হয়েছে। মার্কেট বরোইংস কত করছে, এই যে ডেপ্ট, ডেপ্ট যেটা নিয়ে তোর কথা হচ্ছিল, ঠিক আছে। ক্লিয়ার? ডেফিসিট ট্রেন্ডস কি আছে, টোটাল রেভিনিউ ডেফিসিটের কত কি যাচ্ছে সেইগুলো নিয়ে দেখিয়েছে এখানে, ঠিক আছে। এবং কোথায় কোথায় খরচা হবে, ঠিক আছে, সেটা দিয়েছে। তো ম্যাক্সিমাম খরচ আমার কোথায় হচ্ছে, ইন্টারেস্টে, এটাকে বলে হিট ম্যাপ, ঠিক আছে। তারপরে কোথায় হচ্ছে, ট্রান্সপোর্ট, ডিফেন্সে। ক্লিয়ার? দেখি, এই যে দেখতে পাচ্ছিস, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তো এখানে দেখ, দেওয়া আছে, এখানে দেওয়া আছে বাজেটের টোটাল সাইজ হচ্ছে 39.45 লাখ কারোর্স, ঠিক আছে। টোটাল টোটাল সাইজ অফ ইট, ঠিক আছে, 39.45 লাখ কারোর্স। আমরা এই বাঁ দিকের পার্টটা নিয়ে অলরেডি কথা বলে নিয়েছি, ঠিক আছে। গ্রস রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ কত আসছে, ডেপ্ট কত আসছে, এগুলো নিয়ে। এবার দেখ এই দিকটায় দেখ, ট্রান্সফার, এস্টাবলিশমেন্ট অ্যান্ড আদার এক্সপেন্ডিচার্স, ঠিক আছে। আমি এটাকে আরো বড় করছি, ওকে। প্রথমে তো চলে যাচ্ছি স্কিমসে, সেন্ট্রাল সেক্টর স্কিম, ঠিক আছে। সেন্ট্রাল সেক্টর স্কিমে আমার 11.18% যাচ্ছে, তার মধ্যে সোশ্যাল সেক্টরসে কত যাচ্ছে। সাবসিডির মধ্যে দেখ, সাবসিডি মেন কোন কোন জায়গায় দেওয়া হচ্ছে, দ্যাট ইজ ফুড, পেট্রোলিয়াম, ফার্টিলাইজার অ্যান্ড আদার্স, ঠিক আছে। তো সাবসিডি আমার 3.56%। তো মেজর মানে সাবসিডি কিসে যাচ্ছে, ফুডে যাচ্ছে, ফার্টিলাইজারে যাচ্ছে, ঠিক আছে। ইকোনমিক সার্ভিসে যাচ্ছে, জেনারেল সার্ভিসেসে কিছু যাচ্ছে। সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, কোর স্কিমস, ঠিক আছে, কোর স্কিমস কে কিছু যাচ্ছে। নেক্সট হচ্ছে ট্রান্সফার অফ এস্টাবলিশমেন্ট অ্যান্ড আদার এক্সপেন্ডিচার, স্যালারি মানে এক্সপেন্ডিচার, এস্টাবলিশমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে আছে স্যালারিতে যাচ্ছে, পেনশনে যাচ্ছে, আদার্স যাচ্ছে। ট্রান্সফার অফ স্টেট ফিনান্স কমিশনে ট্রান্সফার হচ্ছে। আদার সেন্ট্রাল এক্সপেন্ডিচার, দ্যাট ইজ অটোনমাস বডি অ্যান্ড আদার। ইন্টারেস্ট পেমেন্টস, দ্যাট ইজ 9.41, দ্যাট ইজ কত, যদি আমার টোটাল এক্সপেন্ডিচার, আমার টোটাল যে আয়টা, দ্যাট ইজ আয় আর ব্যয় তো মেলাতে হবে, দ্যাট ইজ 9.41, ঠিক আছে। আর আমার টোটাল বাজেট সাইজ কত, 39.45। আমি এখানে কত বলেছি, ইন্টারেস্ট পেমেন্টে কত, 20 পয়সা, দ্যাট মিন 20% হওয়া উচিত, তাই তো। তাহলে নাইনের কত গুণ, 5 গুণের কাছাকাছি চলে যাচ্ছে, ঠিক আছে। 39 প্রায়, ঠিক আছে, 4 গুণ পুরো, ঠিক আছে, 39.45। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে যে কোথায় কোথায় কিসে কিসে টাকা যাচ্ছে। আচ্ছা। এইবার কেসটা হচ্ছে কি, এইখানের মধ্যে আমি যেখানে এগুলো লিখলাম, সব থেকে বেশি টাকা আমার কিসে খরচ হচ্ছে, দ্যাট ইজ ইন ইন্টারেস্ট পেমেন্ট, ঠিক আছে। তারপরে আমার সব থেকে বেশি খরচ হচ্ছে কি কিন্তু সেন্ট্রাল সেক্টর স্কিমসে, ঠিক আছে, বা স্টেটসকে টাকা দিতে। তো
তো এইগুলোতে আমাকে দেখতে হবে কোন কোন স্কিমে কত টাকা যাচ্ছে, এটা পিডিএফ এই পেয়ে যাবে, ইটস নট লাইক যে পিডিএফ এ দেওয়া নেই বা কিছু, ঠিক আছে, পিডিএফ এই পেয়ে যাবে, ঠিক আছে, এভরিথিং ইজ গিভেন, ঠিক আছে, এবং প্রত্যেকটা স্কিমে কত টাকা করে গেছে সেটাও দেওয়া আছে, বাট ওগুলো নিয়ে অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের দেখার। বাট মেজর যেটা দেখালাম সেটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার বাজেট নিয়ে? এই পর্যন্ত ক্লিয়ার সবার বাজেট নিয়ে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট যে স্কিমসগুলো আছে বাজেট রিলেটেড সেইগুলো আমি লিখে নিই। প্রথম কথাটা আছে প্রধানমন্ত্রী গতি শক্তি স্কিম, ঠিক আছে, আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, স্কিমগুলো অলরেডি দেওয়া হয়ে আছে তো ওগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই। প্রথম যেটা ইম্পর্টেন্ট স্কিম সেটা হচ্ছে পিএম গতি শক্তি। কোন সালে লঞ্চ হয়েছে? দ্যাট ইজ 2011-এ, ঠিক আছে, 1 নম্বর। নেক্সট কোনটা আছে? দ্যাট ইজ, তারপর একটা ইম্পর্টেন্ট স্কিমের নাম বল। ভারত নেট প্রজেক্ট, ভারত নেট প্রজেক্ট হলো। তারপরে আর কি আছে? জল জীবন মিশন, ক্লিয়ার? ন্যাশনাল হেলথ মিশন, আর কি আছে বল? ন্যাশনাল হেলথ মিশনের এখন নাম চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? ন্যাশনাল হেলথ মিশনের এখন নাম কি হয়ে গেছে? আয়ুষ। আয়ুষ, ইয়েস, ন্যাশনাল হেলথ মিশন, ঠিক আছে, ঠিক আছে। স্যার একটু ইয়ারগুলো একটু বলে দেবেন। গতিশক্তি 2011, ভারত নেটটা কত? ভারত নেটটা ইয়েটাতেই দেওয়া আছে, পুরোটাই দেওয়া আছে, ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে, আমি আর আলাদা করে কিছু বলছি না। ভারত নেটটা 2011, ঠিক আছে, এটা এটা হচ্ছে গিয়ে 2021, গতিশক্তি হচ্ছে 2021, ভারত নেটটা হচ্ছে 2011, ঠিক আছে, ন্যাশনাল হেলথ মিশন হচ্ছে 2005, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, ওকে। নেক্সট নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে জল জীবন মিশন হয়ে গেল, ঠিক আছে, এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ন্যাশনাল হেলথ মিশনের পরে, দ্যাট ইজ প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঠিক আছে, প্রধানমন্ত্রী আবাস योजना, 48,000 crore ইনভেস্টেড হয়ে যাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সরি এটা হচ্ছে 2019-এ, ঠিক আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা না, ঠিক আছে, 2015 এটা, ক্লিয়ার? হ্যাঁ স্যার। প্রধানমন্ত্রী আবাস যোজনা, এগুলো মনে রাখতে হবে এই স্কিমগুলো। জল জীবন মিশন 2019-এ লঞ্চ হয়েছিল। গ্রাম সড়ক যোজনা কোন সালে লঞ্চ হয়েছিল? কালকেই বলেছি, প্রধানমন্ত্রী গ্রাম, 2000, হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ীর হ্যাঁ, সময়। হ্যাঁ, 2000, এবং এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কোলাবোরেশন করে করা হয়েছিল। এখন কত নম্বর ফেজ চলছে? ফেজ 3। হুম। এরপর হচ্ছে পিএম কিষান। পিএম কিষান স্কিম কোন সালে লঞ্চ হয়েছে? পিএম কিষান লঞ্চ হয়েছে 2018-এ, ঠিক আছে, ক্লিয়ার? হুম। নেক্সট হচ্ছে কি সব থেকে ইম্পর্টেন্ট যেটা এগুলোর মধ্যে থেকে, আত্মনির্ভর ভারত যোজনা কোন সালে লঞ্চ হয়েছে? 2020, ঠিক আছে, এবং এটা কাদের জন্য? এমপ্লয়িজ ড্রয়িং এ মান্থলি ওয়েজ লেস দ্যান 15,000, ঠিক আছে, তাদের জন্য এটা, ঠিক আছে, আত্মনির্ভর ভারত প্যাকেজ 3.0, ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইসিএল জিএস, ঠিক আছে, ইসিএল জিএস, ঠিক আছে, এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারেন্টি স্কিম হয়ে গেল। আর কি আছে? মিশন পোষণ, ঠিক আছে, মিশন পোষণ 2.0,
ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সবার? কোন কোন টপিকসগুলো আমি ইয়ে করছি, ক্লিয়ার হয়েছে সবার মোটামুটি? হ্যাঁ স্যার। ओके, चलो ठीक है। तो these are the major aspects of your whole idea। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আরেকটা হচ্ছে কি যেটা নিয়ে আমি বলতে গিয়ে তখন বলা হলো না আমার, সেটা হচ্ছে গিয়ে যেটা তোরা লিখেছিলি, ঠিক আছে, শ্রম যোজনা, যে শ্রম যোজনাতে একটা পার্ট আছে, সেটা যে মিনিমাম কত টাকা হয়, সেটা 660 টাকা। আমি পরের দিন ক্লাসে বলে দেবো ওটা, ঠিক আছে? ঠিক আছে, প্রধানমন্ত্রী শ্রম যোজনা যেটা ছিল, সেটা মিনিমাম কত